1997 সাল কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা। বইমেলার থিম ছিল ফ্রান্স। মেলার উদ্বোধন করতে এসেছিলেন ফ্রান্সের বিখ্যাত দার্শনিক জাক দেরিদা। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বইমেলার পঞ্চম অথবা ষষ্ঠ দিনে একটা খাবারের দোকান থেকে অসাবধানতাবশত বইমেলায় আগুন লাগলো। মুহূর্তে সে আগুন স্টল থেকে স্টলে ছড়িয়ে পড়ল। দমকল বাহিনী এসে কাজ শুরু করার আগেই মেলার 2/3 পুড়ে ছাই। স্টলের বিভিন্ন প্রকাশকরা ততক্ষণে সর্বশান্ত হয়েছেন। চারিদিকে হাহাকার আর হতাশার ছবি। সেই আধারের মাঝেই আলোকবর্তিকার মতো বইমেলা প্রাঙ্গণে হাজির হলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তৎকালীন মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বইমেলাতে এসেই তিনি সরাসরি পাবলিশার্স গিল্ডের সভাপতি সবিতেন্দ্রনাথ রায়ের মুখোমুখি হলেন। তাকে জিজ্ঞাসা করলেন, এবার কি হবে, আপনারা কি ভাবছেন? সবিতেন্দ্রবাবু বললেন, দিন তিনেকের মধ্যে যদি স্টলগুলোকে সাদামাটা করে সাজিয়ে দেওয়া যায় তাহলে আবার বইমেলা শুরু করা যেতে পারে। বুদ্ধদেববাবু জিজ্ঞাসা করলেন, কিন্তু বই পাবেন কোথায়? বই তো সব পুড়ে গেছে। সবিতেন্দ্রবাবু বললেন, 3 দিন সময় দিলেই সবাই বেশ কিছু বই রেডি করে ফেলতে পারবেন, আর স্টল ভাড়া না নিয়ে যদি সেই বই বিক্রির সুযোগ করে দেওয়া যায় তাহলে প্রকাশকরা নিশ্চয়ই তাদের ক্ষতি কিছুটা সামলে উঠতে পারবেন। এরপর বুদ্ধদেববাবু তাদের সবাইকে কাল বিলম্ব না করে রাইটার্স এসে দেখা করতে বললেন। রাইটার্স থেকেই বুদ্ধদেববাবু নির্দেশ দিলেন, দ্রুত বইমেলার প্রাঙ্গণকে আবার নতুন করে তৈরি করতে হবে। তারই নির্দেশ ও তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতায় বইমেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলার কাজ শুরু হলো। প্রতিদিন তিনি মেলার মাঠে এসে কাজের অগ্রগতি দেখতেন। বইয়ের পোড়া গন্ধ যাতে না পাওয়া যায় তার জন্য তিনি প্রচুর ফুলের টব সাজিয়ে দিতে বললেন। 3 দিনের মধ্যে বইমেলা প্রাঙ্গণ আবার নতুন করে সেজে উঠল। আবার স্টল বসলো, আবার গমগম করে শুরু হলো বইমেলা। বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং, সন্দীপন চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, দিব্যেন্দু পালিত প্রমুখ সাহিত্যিকদের সাথে নিলামে বই বিক্রি করলেন। আর বই বিক্রির সেই অর্থ আরও সরকারি সাহায্য দিয়ে প্রকাশক ও বই বিক্রেতাদের জন্য বুদ্ধদেববাবু একটা তহবিলও সেবার তৈরি করে দিয়েছিলেন। বলা বাহুল্য, সেদিন প্রচারের চোখ ধাঁধানো আলোয় না এসে আড়াল থেকেই বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় ভস্মীভূত বইমেলাকে পুনর্জন্ম দান করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনোদিনই বইমেলার উদ্বোধন করেননি। মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কখনো প্রচার সর্বস্ব ছিলেন না। রাজনীতিক হিসাবে তার অনেক সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে ঠিকই, তীব্র সমালোচিত হয়েছেন ঠিকই, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, মানুষ হিসাবে তিনি ছিলেন নিখুঁত নিপাট একজন ভদ্রলোক, এবং তা বরাবর তিনি নিজের জীবন ধর্মে সুস্পষ্টভাবে প্রমাণ করে গেছেন। আজ এই ভিডিওতে তার সম্পর্কেই কয়েকটি গল্প আপনাদের বলবো। এটাই হবে আমাদের শ্রদ্ধার্ঘ্য। একবার সুভাষ চক্রবর্তী, তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, তিনি জরুরি কিছু রাজনৈতিক আলোচনার প্রয়োজনে বুদ্ধদেববাবুর পাম এভিনিউয়ের ফ্ল্যাটে গেছেন। সেখানে দীর্ঘক্ষণ রাজনৈতিক আলোচনার পর একসময় নকল রাগ দেখিয়ে সুভাষ চক্রবর্তী বাইরে এসে বলেছিলেন, ওই তো 1 চিলতে মাছ, তাও আবার 3 দিন ধরে খাওয়া। এই না হলে বুদ্ধদেব। মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বুদ্ধদেববাবু যে কতখানি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন, কতখানি বিলাসিতাবিহীন সাদামাটা ছিল তার জীবন, তা সুভাষ চক্রবর্তীর ওই মন্তব্যেই সুস্পষ্ট হয়ে ওঠে। একবার তিনি সরকারি কাজে দার্জিলিংয়ে গেছেন, ছিলেন সরকারি আবাসনে। সেখানে জল গরম করার জন্য যে গিজার তা ঠিকমতো কাজ করছিল না। যথারীতি একজন মিস্ত্রিকে ডেকে পাঠানো হলো। সেই মিস্ত্রি গিজারটা ঠিক করে দিয়ে চলে যাওয়ার সময় স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্যকেই বললেন, সাহেবকে বলে দেবেন তিনি যেন ভালো করে গিজারটা দেখে নেন। বুদ্ধদেববাবু মাথা নেড়ে বললেন, আচ্ছা, বলে দেব। এই গল্পটা এই কারণেই বললাম যে দল ও প্রশাসনের শীর্ষ ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি এমনই সাধারণভাবে থাকতেন যে অনেক সময় মানুষ তাকে চিনতেও পারেনি, আর এ নিয়ে তার কোনো আফসোস ছিল না। তিনি অত্যন্ত সংবেদনশীল মনের মানুষ ছিলেন। একবার কি হলো, কোনো এক রাজনৈতিক সভায় বক্তৃতা দেওয়ার জন্য তিনি রওনা দিয়েছেন। পথে তার হঠাৎ নজরে পড়ল একটা বিজ্ঞাপনে লেখা আছে, আপনার বাড়ি আপনার পরিচয়। বিজ্ঞাপনের সেই ভাষা
তিনি সরাসরি তার রাজনৈতিক বক্তব্যে উপস্থাপন করলেন। তিনি বিজ্ঞাপনের ভাষা উল্লেখ করে তিনি উপস্থিত জনতাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, আপনার বাড়ি কি আপনার পরিচয় হতে পারে? এগিয়ে চলা এই সমাজে আপনি কতটুকু দিতে পারলেন, মানুষের জন্য কতটুকু কাজ করতে পারলেন, সেটাই কি আপনার যথার্থ পরিচয় নয়? এই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সারা জীবন মানুষের কথা ভেবেছেন, মানুষের কথা বলেছেন। নিজের বাড়ি করবেন, গাড়ি করবেন, আত্মীয় স্বজনের চাকরি দেবেন, তার জন্য তিনি রাজনীতি করতে আসেননি। একটা আদর্শকে মনের মধ্যে তীব্রভাবে গভীরভাবে লালন পালন করতে করতেই তার রাজনীতিতে আসা। এ প্রসঙ্গে তার বন্ধু আর একজন কমিউনিস্ট নেতা বিমান বসু তিনি বলেছেন, বাড়ি গাড়ি করার জন্য আমরা রাজনীতি করতে আসিনি, বুদ্ধ আমৃত্যু সেটা দেখিয়ে গিয়েছে। পাম এভিনিউয়ের ওই স্যাঁতস্যাঁতে ঘর ওর স্বাস্থ্যের জন্য ঠিক ছিল না। সেই কবে জ্যোতিবাবু বলেছিলেন ঠিকানা বদলাতে, শোনেনি ও। গৌতম সব ব্যবস্থা করে ফেলার কথা একবার বলতে গিয়েছিল, প্রায় ভাগিয়ে দিয়েছিল ওকে। আমাকে গৌতম বলেছিল, আপনি একবার বলুন। আমি জানতাম আমি বললেও কাজ হবে না, কারণ আমি বুদ্ধকে চিনতাম। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন দক্ষ প্রশাসক। প্রশাসনের ক্ষেত্রে তিনি পদাধিকারী কোনো আমলা বা কোনো পুলিশ অফিসার কারো কাজের মধ্যে অহেতুক মাথা গলাতেন না। সে সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন প্রসূন মুখোপাধ্যায়। চাকরি করতে এসে তিনি 1 মাসের মাথায় একজন ওসিকে, থানার ওসিকে বদলি করে দিয়েছিলেন। পরে তিনি মহাকরণে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। তিনি প্রশ্ন করেছিলেন, স্যার, ওসিদের বদলির ক্ষেত্রেও কি আপনার মতামত নিতে হবে? বুদ্ধদেববাবু পরিষ্কার বলেছিলেন, ওসিদের নিয়ে চিন্তা করার সময় আমার নেই। আপনার উপর দায়িত্ব দিয়েছি, আপনি ঠিক করবেন ওসিকে বদলি করতে হবে কিনা। তবে হ্যাঁ, যদি দেখি আপনি ঠিক কাজ করতে পারছেন না, তাহলে ওসিকে নয়, আপনাকেই আমি বদলি করে দেব। প্রশাসনের ক্ষেত্রে এমনই সোজা সাপটা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রসূন মুখোপাধ্যায় তার স্মৃতিচারণে লিখেছেন, ওর সময়ে আমরা যারা পুলিশে কাজ করেছি সকলেই জানি পার্টি আর প্রশাসনকে উনি আলাদা চোখেই দেখতেন। এমনকি পার্টি ধর্মঘট ডাকলেও উনি তার বিরোধিতা করতেন। এমনও হয়েছে সিটু একবার ধর্মঘট ডেকেছে, কিন্তু উনি অফিসে হাজির। দল ধর্মঘট ডেকেছে বলে বাড়িতে থাকতে হবে এমনটা উনি কখনো ভাবতেন না। প্রসূন মুখোপাধ্যায়ের পরে কলকাতায় পুলিশ কমিশনার হয়ে কাজের দায়িত্ব নিয়েছিলেন গৌতম মোহন চক্রবর্তী। তিনিও কিন্তু একই কথা বলেছেন। তিনি লিখেছেন, মনে আছে ওর দলেরই একজন পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন। জানতে চেয়েছিলাম কি করা উচিত। বলেছিলেন, আপনাকে কিছু করতে হবে না, আমি দেখছি। তারপর ওই নেতা আর কোনোদিন কিছু বলতে আসেননি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসনিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, থাকতে পারে না। পার্টির সঙ্গে প্রশাসনকে কখনো গুলিয়ে ফেলেননি বুদ্ধবাবু। তার সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারত পুলিশ। তবে প্রশাসনিক ক্ষেত্রে যেমন তিনি ছিলেন অনমনীয়, তেমনই ছিলেন মানবিক। সে সময় নন্দীগ্রাম নিয়ে রাজ্য রাজনীতি ছিল উত্তাল। নন্দনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছিল। সেখানে জোর করে ঢুকতে চাইছিলেন আন্দোলনকারীরা। ছিলেন নামি গুণী বহু মানুষ। পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী একরকম বাধ্য হয়েই কবি শঙ্খ ঘোষ, অভিনেত্রী অপর্ণা সেন প্রমুখদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যান। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সে সময় গৌতম মোহন বাবুকে ডেকে দৃঢ়ভাবে বলেছিলেন, ওদের কাছে গিয়ে আপনি বলুন আপনি দুঃখিত। পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, দুঃখিত কেন স্যার? আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে দুঃখিত কেন? বুদ্ধদেববাবু সঙ্গে সঙ্গে নমনীয় হলেন। বললেন, আমার মনে হয় ওদেরকে বুঝিয়ে বলা দরকার যে ওদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। অবশেষে তার সে ইচ্ছেই কার্যকরী হলো। কবি শঙ্খ ঘোষকে কমিশনার বুঝিয়ে বললেন, চলচ্চিত্র উৎসব চলছে, সেটাকে বানচাল করতে দেওয়াটা
আপনাদের বোধহয় ঠিক হবে না। তাছাড়া আপনাদের বিরুদ্ধে কোনো মামলাও করা হয়নি। কবি শঙ্খ ঘোষ অন্য সবাইকে বুঝিয়ে বিষয়টি মিটিয়ে নিলেন। এভাবেই দক্ষতার সঙ্গে কাজ করতেন বুদ্ধদেব ভট্টাচার্য, যার অনমনীয় চরিত্রে মানবিক গুণগুলি কখনো হারিয়ে যায়নি। কখনো দাম্ভিকতার সাথে তিনি বলতেন না আমি এটা করেছি, আমি ওটা করে দিয়েছি। নমনীয় হয়ে বলতেন আমরা এটা করেছি, আমরা এটা করার চেষ্টা করেছি। শিক্ষকদের উদ্দেশ্য করে সবসময় বলতেন মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ। তার এই সুরুচি, তার এই মাধুর্য সত্যি আজও অনুসরণযোগ্য। তবে বুদ্ধদেব ভট্টাচার্য সবসময় সফল হননি। তার ট্র্যাজিক ব্যর্থতাই তাই যেন সবচেয়ে বেশি চোখে পড়ে। পোড় খাওয়া এই বামপন্থী নেতা তিনি ভালো করেই জানতেন যে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা রাজ্যে, পশ্চিমবঙ্গে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা বিষয়টি জটিল ও কঠিন। তা সত্ত্বেও তিনি রাজ্যে পুঁজির কিছু সুবিধা নিয়ে আসতে চেয়েছিলেন। যে বুদ্ধদেব ভট্টাচার্য একসময় তাকে যখন জ্যোতি বসুর উত্তরসূরি বলা হলো, তিনি প্রতিক্রিয়াস্বরূপ সাংবাদিকদের একসময় বলেছিলেন, কে আমি? ওই চেয়ারে কোনো সম্ভাবনাই নেই। ওই চেয়ারে বসতে গেলে যাবতীয় রকমের আপোষ করতে হয়। ওই পদ যেমনটা চায় তেমনভাবে আমি পুঁজিপতিদের সঙ্গে তাল দিতে পারবো না। সেই বুদ্ধদেব ভট্টাচার্য মনে প্রাণে চেয়েছিলেন যে পুঁজির হাত ধরে রাজ্যে শিল্পায়নের অভিমুখ প্রতিষ্ঠা করে রাজ্যের হাজার হাজার বেকার শিক্ষিত যুবক যুবতীর চাকরির সংস্থান করতে। যদিও স্কুল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করে প্রতি বছর হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরির সংস্থান তিনি সফলভাবে করতে সক্ষম হয়েছিলেন, যার জন্য আজও অজস্র অগণনীয় শিক্ষক শিক্ষিকা তার প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধাবনত। তবুও তিনি থেমে থাকতে চাইছিলেন না। পুঁজিপতিদের কাছে তিনি নিজের শিল্পবন্ধু ভাবমূর্তি, ব্র্যান্ড বুদ্ধ তুলে ধরেছিলেন। আর শিল্পপতিরাও এই স্বচ্ছ সৎ নিপাট ভদ্রলোককে ভরসা করেছিলেন। ফলে বাম জামানার শেষ বিধানসভা নির্বাচনে 2006 সালের বিধানসভা নির্বাচনে 294-এর মধ্যে 235টি আসনে জিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে টাটা গোষ্ঠীর 1 লক্ষ টাকার গাড়ির কারখানার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন ঠিক, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপদানের ক্ষেত্রে তার কৌশলগত ত্রুটি বিচ্যুতি ক্রমশ প্রকট হয়ে উঠেছিল। ধৈর্য হারিয়েছিলেন তিনি। দাম্ভিকতার সুর শোনা গিয়েছিল তার কথায়। আমরা 235, ওরা 30, কি করবে ওরা? তার সেই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। তা একদিকে যেমন ছিল তার দলের আভ্যন্তরীণ বিরোধিতা, তেমনি অন্যদিকে ছিল বিরোধীদের শক্তিশালী ঐক্য। যদিও দল অচিরেই তার পিছনে এসে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সিঙ্গুর নন্দীগ্রামে কৃষিজমি অধিগ্রহণকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে যে রাজনৈতিক জটিলতা চরমে উঠেছিল, এমনই চরমে উঠেছিল যে রাজ্যের পরিস্থিতির উপর বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসনিক রাশ দ্রুত আলগা হয়ে এসেছিল। অবশেষে বিরোধীদের প্রবল বিরোধিতায় রতন টাটা সিঙ্গুর থেকে প্রকল্প গুটিয়ে নেওয়ার কথা তিনি ঘোষণা করলেন। আর 34 বছরের শাসক বামফ্রন্টকে পরাজিত করে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ক্ষমতায় আসীন হলেন। সরে গেলেন স্বপ্নদ্রষ্টা বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু আমৃত্যু তিনি জোরের সাথে কথা বলে এসেছেন যে শিল্পায়নের পথে এগোনোর জন্য তার সরকারের নীতি ছিল সঠিক। শিল্পের জন্য জমি নেওয়াটা ছিল শুধুমাত্র সময়ের দাবি। তার বক্তব্য ছিল এটাই যে এই অনিবার্য প্রক্রিয়ার মাঝে সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা ছিল ব্যতিক্রম। দুই ক্ষেত্রেই প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে তার ভুল ভ্রান্তি হয়েছিল, সেটা ঠিকই, কিন্তু ব্যতিক্রমের জন্য শিল্পায়নের পথ থেকে সরে আসা যায় না। বলা বাহুল্য
তার এই চিন্তাধারা যে কতখানি সঠিক তা আজকে হয়তো বঙ্গবাসী উপলব্ধি করতে পারছে। সত্যিই যদি সিঙ্গুরে সে সময় টাটাদের কারখানা হতো তাহলে আজকের পশ্চিমবঙ্গের চেহারা নিশ্চিতভাবে আমরা আরও সমৃদ্ধশালী দেখতে পেতাম, একথা বলার অপেক্ষা রাখে না। 2017 সালে নিজের বই ফিরে দেখা সেই বইতে বুদ্ধদেব ভট্টাচার্য লিখেছিলেন, আমি অনেক চিন্তা করেছি, কোথায় ভুল হলো, জমি অধিগ্রহণে না অধিগ্রহণের পন্থা পদ্ধতিতে? বিরোধীদের সম্পর্কে নরম মনোভাব দেখিয়ে ভুল করেছি? অভিজ্ঞতা থেকে শিক্ষা নেব। কিন্তু মূল কথা হলো পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার এই কথাটি যেন আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। কেননা বাস্তবতার নিরিখে যদি আপনি বিচার করেন তবে দেখবেন যে পরাজিত হয়ে বুদ্ধবাবুর প্রস্থান, তিনি প্রস্থানের আগে যেখানে শেষ করেছিলেন, আজ এই এক যুগ পরেও বাংলা সেখান থেকে বিশেষ এগোতে পারেনি। বুদ্ধদেব ভট্টাচার্য, অনেকে তাকে বলেন বাংলার শেষ ভদ্রলোক। যেখানে ক্ষমতা মানুষকে বিলাসবহুল ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, বিলাসবহুল জীবনযাপনের দিকে ঠেলে দেয়, অন্যায় সুবিধা নিতে শেখায়, যেখানে সামান্য ক্ষমতা পেয়ে স্থানীয় নেতা নিজেকে সর্বেসর্বা ভাবে, সেখানে সেই সমাজে আমাদের চোখ কিন্তু বারবার চলে যাবেই 59 নম্বর পাম অ্যাভিনিউয়ের সেই ঘুপচি ফ্ল্যাটে, যেখানে সারাটা জীবন নিতান্তই অনাড়ম্বরভাবে কাটিয়ে গেলেন কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি চলে গেলেন কিন্তু কর্মদক্ষতায়, সফলতায়, ব্যর্থতায়, অসাধারণ বাস্তব স্বপ্নের জনক হিসাবে, শুধু তাই নয়, একজন আন্তরিক সাহিত্যপ্রেমী হিসাবে, বহু অসাধারণ অনুবাদ ও মৌলিক রচনার লেখক হিসাবে, কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে রইলেন বঙ্গ রাজনীতির এক ব্যতিক্রমী অধ্যায়। অনেকে হয়তো মনে করেন তার মৃত্যুর সাথে সাথে একটা যুগের অবসান হলো। আমি এ কথা বিশ্বাস করি না। যিনি বলেছিলেন, যার স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ, তার যুগের অবসান হতে পারে না। কারণ এই স্লোগানই হয়ে উঠেছে আজকের যুগের এবং ভবিষ্যতের নতুন প্রজন্মের এগিয়ে চলার একমাত্র মন্ত্র। আসলে তার যুগের অবসান হয়নি, তিনি অনির্বাণ। তাকে শ্রদ্ধা জানাই। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।